ক্ষমতাকে কমানো হয়েছে, এটা কি সম্ভব? না, এটা কি করে? সে তো আবার দেখলাম কক্সবাজার না কোথায় গেছে, ওখানে আবার বক্তৃতাও দিল যে দেশ রক্ষার জন্য আমরা প্রস্তুত আছি, কি বিদেশি শক্তি নাকি। এই বিষয়টা আমি কথা বলবো। যেমন হ্যাঁ, তিনি বলেছেন উন্নয়নের ধারা বাধাগ্রস্ত করা যে কোনো অপচেষ্টা প্রতিহত করতে সেনাবাহিনী প্রতিজ্ঞাবদ্ধ। পাশাপাশি তিনি বলেছেন যে বহিঃশত্রুর আক্রমণ বা অন্যান্য হুমকি মোকাবেলায় সেনাবাহিনী সবসময় প্রস্তুত থাকতেও তিনি এই কথা শেখ হাসিনা রেফারেন্স দিয়ে বলেছেন। কি বলেছেন? তিনি বলেছেন যে যুগের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন করে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে দেশের পবিত্র সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে অভ্যন্তরীণ বা বহির্বিশ্বের হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে সবসময় প্রস্তুত থাকতে আহ্বানও জানিয়েছেন বঙ্গকন্যা। How does he define যে অভ্যন্তরীণ শত্রু বা অভ্যন্তরীণ থ্রেট? আর্মির অভ্যন্তরীণ থ্রেটে তো তার কোনো কাজ নাই। সেটা হলো আপনার যদি বন্যা ঝড় হয় বা ইমার্জেন্সি ডিক্লেয়ার করে তাহলে ঠিক আছে, দ্যাট ইজ ডিফারেন্ট। বাট হোয়াট ইজ দ্য থ্রেট? অভ্যন্তরীণ থ্রেট, হাউ ডাজ হি ওয়ান্ট টু মিন অ্যাবাউট দিস? একটা যদি আমরা বলি সোকল ডেমোক্রেসি সোসাইটিতে, আরেকটা বলেছে বহিঃশক্তি। বহিঃশত্রু কি? হি শুড ডিফাইন কোনটা বহিঃশত্রু। হ্যাঁ, 10 লক্ষ বার্মিজের মতো একটা দেশ, বার্মার মতো 10 লক্ষ রিফিউজি ঢুকালো, ইউ পিপল কুড নট ডু এনিথিং। 49 বছরে বলেই বেড়াচ্ছ যে আর্মি অনেক শক্তিশালী হয়েছে। ইউ কুড নট ডু এনিথিং টু বার্মিজ আর্মি লাইক তারা এত বড় একটা অপরাধ করে, মানে কি বলবেন আপনাকে, হিউম্যান রাইট ভায়োলেশন যাকে বলে, অর্থাৎ এই যে এতগুলো শরণার্থীকে পাঠালো, এই যে অমানবিক, চরম অমানবিক একটা বিষয়। ইউ কুড নট ডু এনিথিং। আর বহিঃশত্রুর কথা বলছে, আমার তো মনে হয় এরাই সব বহিঃশত্রু। বাইরের শত্রু দরকার নাই তো। বহিঃশত্রু তো মানুষ বলছে যে আজিজ তো, কাজিজ তো, তারেক সিদ্দিক তো, শেখ হাসিনা, এরাই তো বাংলাদেশে বহিঃশত্রু আসার দরকার নাই তো। এদের মতো লোক থাকলেই বিদেশিরা অ্যাক্সেস পাবে। বহিঃশত্রুর আগেই তো আমরা আমাদের যারা এজি, আপনি যাদেরকে আইজি বলেন, আইজিজ, ইন্টারেস্ট গ্রুপ, ইন্টারেস্ট গ্রুপস তো দেশকে মানে ফোকলা বানিয়ে ফেলছে ইতিমধ্যেই। তো এই জায়গায় কি কারোর কোনো দায়িত্ব নাই? আপনি বহিঃশত্রু করছেন। বহিঃশত্রু কেন? শুধু আভ্যন্তরীণ শত্রু যে সামনে যেগুলো দেখা যাচ্ছে, কেউ কাকে ঘায়ল করতে পারছে, বহিঃশত্রু তো করার কথা। হাসিনা না পারছে আজিজকে সরাতে, বিকজ সবাই তো ইনভলভ। আজকে পুরো জাতি, সারা পৃথিবী জানতে পেরেছে তাদের সম্পর্কে। না পারছে তারেক সিদ্দিককে সরাতে। শত্রু তো নিজের সামনে আছে, একজনকে একজন সরাতে পারছে না, যাদের জন্য তাদের পজিশন একদম অত্যন্ত ভয়াবহ হয়ে গেছে, কি বলে, নাজুক হয়ে গেছে। একজনকে একজন সরাতে পারছে না। বহিঃশত্রু আসলে তুই কি করবি? What do you do? You cannot face the enemies you have in front of you. কোটি কোটি টাকা লুট হয়ে গেছে, ব্যাংক লুট হয়ে গেছে। আপনি জানেন কি করছে? আমার বিরুদ্ধে যে বলেছে আমি নাকি টাকা ছাপিয়েছি, বুঝছেন? টাকা ছাপিয়ে বিদেশে নিয়ে গেছে। আমি জানি না টাকা ছাপিয়ে বাংলাদেশে বিয়ে, অথচ আসল টাকা যারা পাচার করেছে, কোটি কোটি টাকা পাচার করেছে, মাদার অফ মাফিয়াও জানে, সবাই জানে। আজিজ বিদেশে ব্যবসা কোথায় করেছে, এগুলো আসবে ভবিষ্যতে, ঠিক আছে? তো এগুলো ফেস না করে বহিঃশত্রু, এইসব গল্প 49 বছর ধরে বলতেছে, মানুষ হাসে এগুলা শুনলে। সেনাপ্রধানদের মুখের থেকে শুনলে সেনাপ্রধান কি বলবে? এগুলো হলো মাফিয়ার প্রধান, উপপ্রধান। এদের কাছ থেকে এইসব কথাই তো শুনবেন 49 বছর ধরে মানুষ যা বলে আসছে। মানুষ হাসে এগুলা শুনলে। বহিঃশত্রু তো কি, আভ্যন্তরীণ শত্রু, ফাজিল কোথাকার। রাষ্ট্র শেষ করে দিচ্ছ। রাষ্ট্রে আজকে আপনি জানেন যে ক্যাটাস্ট্রফি দ্যাট গোয়িং অন, এগুলো করার আরেকটা কারণ হলো এই যে মানুষ অভাবে মারা যাচ্ছে, তারপরে এই যে রোগে, ভাইরাসে যে মারা যাচ্ছে, এটার সঠিক মানে এই যে ট্রিটমেন্টটা কিভাবে হবে, বা এই যে আপনার সঠিক পরিসংখ্যান, আপনার পরিসংখ্যান না থাকলে হাউ ডু ইউ ফাইট ইট আউট? আপনি তো ফাইটই করতে পারবেন না। তারপরে এত বড় একটা যে আপনার দেশে দুর্ভিক্ষ সহ সবকিছু চলছে, এটার দিকে খবর নাই। দুর্ভিক্ষ তো একটা বহিঃশত্রু, এবং ভাইরাসও তো একটা বহিঃশত্রু। হোয়াট ইজ টু কন্ট্রোল দিস? এটা তো কন্ট্রোল করতে পারছিস নি। সিএমএতে অনেকে মারা গেছে।
ওইটা নানা রকমের ঘটনা ঘটিয়ে একটার পর একটা ঘটিয়ে করোনার বিষয়টা তো একদম আলাদাই করে, মানে একদম আড়ালে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি এই যে সরকারি যে ব্রিফিং টিফিং ছিল এগুলো সব বন্ধ করে তারা এক ধরনের স্বাভাবিক পরিস্থিতি দেখাতে চাচ্ছে। তো আমাদের দেশের জন্য প্রচন্ড দুঃখজনক যে আমরা এত অসহায়। আমি বলবো সাধারণ জনগণকে, শেষ পর্যন্ত শেষ হয়ে যাবেন, কিন্তু আপনারা যদি নিজের দেশ নিজে রক্ষা না করতে পারেন, এই 2-4 গুন্ডা দিয়ে শেষ হয়ে যাবেন। আপনি জানেন আওয়ামী লীগের নেতারাও ফোন করে আমাকে, বিএনপি অন্যান্য নেতারা তো আছেই, এবং কি তৃণমূলের, যে আমরা রাজনীতি করেছি দেশের জন্য, কিন্তু এখন তো রাজনীতি নাই। আপনি যে স্যার বলেন গুন্ডাতন্ত্রের কাছে আমরা কিছুই না। আমাদের হয় গুন্ডা হতে হবে, না রাজনীতি ছাড়তে হবে। তাহলে এইসব কথা বললে সুইসাইড করেন? আপনি রাজনীতি করেন, এইসব কথা বলেন, জনগণ অর্গানাইজ করেন, এবং আপনাদের সংবিধান, রাষ্ট্রের সংবিধান যেটা প্রয়োজন সেটা করুন। বা আপনার যে আওয়ামী লীগ, বা আপনার যে বিএনপি, আপনার যে ছাত্রদল, ছাত্রলীগ, তাদের যে ঐতিহ্য যদি ভালো হয়ে থাকে, ভালো ফিরিয়ে আনুন। পার্টি ছাড়বেন কেন? পার্টি যারা চলতে দিচ্ছে না তাদের মাইনাস করুন, এবং রাজনীতি যেন ভালো মতো করতে পারেন সেই সংবিধান করুন। এই যে একটা মূর্তি নিয়ে চলছে, আপনি এটা কেন করছে? এখন শেখ হাসিনা ইস্যু খুঁজছে, এরা ইস্যু নিয়ে নিয়ে তো আসছে রাজনীতিতে, বুঝতে পেরেছেন? সততার সাথে তো রাজনীতি করেনি, ইস্যু বের করছে যে একটা ইস্যু টিস্যু যদি দেওয়া যায় তাহলে তো। দেখেন মামুনুল হক, আপনি তো দেখালেন বোধহয় কালকে না পরশু, মামুনুল হক আবার বঙ্গবন্ধু কন্যা টন্যা বলে বেশ সম্মান টন্মান করে কথা বলতেছে। তার মানে কি দিস ওয়াজ কন্ট্রোল? এই কথা তো আমি আপনার আজ থেকে 1-1.5 মাস আগে যে আপনার এখানে বক্তব্য রেখেছি, আমি বলেছিলাম যে এরকম রায়ট বা কোনো একটা ইন্টারনাল সমস্যা সৃষ্টি করবে, অল আর কন্ট্রোল বাই শেখ হাসিনা। এই যে বিরোধী দল যেগুলো দেখতে পাচ্ছেন রাস্তায়, ছাত্র আছে কতগুলা, আবার যে বদভূত করে কথা বলে এগুলো কতগুলো আছে, এগুলা সব ডিজিএফআই পে করে। লোকগুলো আসে, জড়ো হয়, চলে যায়, পৃথিবীকে দেখায় আমাদের দেশে ডেমোক্রেসি প্র্যাকটিস হচ্ছে। আর এখন এই যে মৌলভী সাহেবরা নেমেছেন, এটা এই ছবিগুলো পাঠাচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রিতে, যে আমাদের দেশে এরা আবার উগ্র ইসলামিক দলগুলা জেগে উঠছে। আমি বলবো আপনারা যারা নেমে আসছেন, একটু বুদ্ধিমান হন। ইসলামে যেটা আছে যে রাষ্ট্র নায়ক যদি খারাপ হয় তার বিরুদ্ধে কথা বলুন। আপনারা তো তার বিরুদ্ধে কিছুই বলছেন না। মূর্তি বানাচ্ছে কি বানাচ্ছে না, ওটা মূর্তি না মূর্তি পূজা না ভাস্কর্য, ঠিক আছে, এটা তো বড় সমস্যা না। এই সমস্যার সমাধান করা যাবে, এটা আমাদের হাতেই আছে। তার চেয়ে বড় সমস্যা যেটা, লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মরছে, রোগে মারা যাচ্ছে, দুর্নীতি হচ্ছে, দেশ বিক্রি হয়ে যাচ্ছে, সেটার বিরুদ্ধে নামান না কেন আপনারা? আপনারা ডাক দিয়ে, আমি এর আগে বলেছি আপনাদেরকে যে ফ্রান্সের প্রেসিডেন্ট কি বলেছে মহানবীর বিষয়ে, আপনারা নেমেছেন, আলহামদুলিল্লাহ, নামা উচিত বলেছে, প্রতিবাদ করেছেন, কোনো করেননি, কোনো ভায়োলেন্স করেননি, ঠিক আছে। কিন্তু রাষ্ট্র শেষ হয়ে যাচ্ছে, আপনার নিজের দেশ, তাদের জন্য নামেন না কেন? আপনারা তো নামলেন ভাস্কর্যের বিরুদ্ধে, এখন আবার তার যার ভাস্কর্যের বিরুদ্ধে নেমেছেন তার পক্ষে সুন্দর বঙ্গবন্ধু টঙ্গবন্ধু বলে জাতির জনক মা, তারপরে কি তার মাদার অফ মাফিয়াকে বললেন যে জননেত্রী, দেশের উন্নতি করতেছে, দিস দ্যাট। এগুলো কি হচ্ছে আমি কিন্তু আসলে বুঝে উঠতে পারি না। এনারা কি ইসলামের নর্মস ফলো করছেন নেতাগুলো? আমি সাধারণ যারা আসে তাদের কথা বলছি না, কি নর্মস ফলো করছেন? এই যে মাদার অফ মাফিয়া শেখ হাসিনা থেকে ধ্বংস করে দিচ্ছে, এটা নিয়ে তো কেউ কিছু দুটো কথা বলছেন না। এই বিরোধী ছাত্রগুলো যে আছে, এই যে টেলিফোনে কথা হলো, এত বড় দুর্নীতির কথা, ক্রস ফায়ারের কথা, তারপরে আপনার টেররিস্টদের ছেড়ে দেওয়ার কথা, টাকা ভাগাভাগির কথা, আজিজ তা নিজেই স্বীকার করেছে যে আমি আমার ভাতিজাদের দিছি, এটা কি দুর্নীতি হয়ে গেল না? আমি তো আপনার আত্মীয়কে দিয়েছি, তারেক সিদ্দিককে বলছে। এই যে এত বড় বড় একটা কাহিনী ঘটলো, এটা নিয়ে তো আপনারা যারা মৌলবী যারা আছেন, আপনারা যদি চেতেন এবং অন্যান্য দেশবাসীকে নিয়ে এই সরকারকে উৎখাত করে গণতন্ত্র ঠিক করতে পারতেন। আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে সরকার ঢাকায় মিছিল মিটিং নিষিদ্ধ করেছে, বাংলাদেশে, ঢাকায় না শুধু সব জায়গাতেই। তো কি মনে করেন আপনি, হঠাৎ করে কেন মিছিল মিটিং নিষিদ্ধের বিষয়টি আসলো, তবে 16 ডিসেম্বর মাসে? আমি তো বললাম আপনাকে, আমরা তো ঘোষণা দিয়েছি যে একটা গণ অভ্যুত্থান হতে যাচ্ছে,
এবং সেনাবাহিনী, এয়ারফোর্স এবং সকল বাহিনী যারা টপ লেভেলের ডিরেকশন বাদে সবাই রাস্তায় নামবে। আপনি চিন্তা করতে পারবেন না, চিৎকার করে কান্না করে, আমি তো স্যার বলছে স্যার রেকর্ড করেন স্যার, অফিসার্স আদার র্যাঙ্কস চিৎকার করে কান্না করে আর সহ্য হচ্ছে না স্যার। আজকে বাইতুল মোকাররম থেকে আমার একটা মিছিল বের হয়েছিল গত শুক্রবার, এবং ওখানে আমার বাবা নামাজ, অনেকের বাবারা আসে না, আর্মি অফিসারের বাবা, আত্মীয় স্বজন, শ্বশুর আসে, এসে বাকির মোকাররমে নামাজ পড়তে যায়। তো ওই মুসল্লিদের পিটানো শুরু করছে, তার বাবাও মার খেয়েছে, একজন দুইজন না, অনেক আর্মি অফিসার এবং সোলজারদের ইয়ে। আমার সহ্য হচ্ছে না স্যার, কোন রাষ্ট্রে আছি, বাবা একটু বেড়াতে আসছে, একটু বাইতুল মোকাররম দেখতে চাইছে, ওখানে নামাজ পড়ে আজকে মার খেলো। এই যে বিষয়গুলো, এগুলো যদি শেখ হাসিনা না বুঝে আপনি যদি নিষিদ্ধ করেন, কে নিষিদ্ধ করবে? যখন নেমে আসবে নিষিদ্ধ, রে ভাই নিষিদ্ধ, কি বলবো আর। হ্যাঁ, পাকিস্তান তো অনেক কিছু করেছিল, করেছে, এই যে আপনার 71-এ, তারপরে 75-এ যেটা ঘটেছে, কিছু করতে পেরেছে। তারপরে মতো এত বড় শক্তিশালী সামরিক সরকার অভ্যুত্থানে চলে গেছে। ওই অভ্যুত্থানের আগে যদি এরকম একটা জনবান্ধব কনস্টিটিউশন ড্রাফট করে ওই অভ্যুত্থানটা হতো, আজকে দেশ সোনার দেশ হতো এই 30 বছরে। আপনি জানেন অভ্যুত্থানটা সুন্দর ছিল, ওই একই অভ্যুত্থান হবে এখন। সেনাবাহিনীর লোক জনগণের সাথে থাকবে, পুলিশ সবাই। কিন্তু এবার প্রোগ্রাম দেওয়া আছে, আমি বলেছি, আমি কনস্টিটিউশন ড্রাফট করেছি, হাউ দি কনস্টিটিউশন শুড বি। জনগণ এটা পড়বে, জনগণকে জানানো হবে। এখন মিডিয়ার যুগ, জনগণই বলবে এটা কি কি হওয়া উচিত, কি কি হওয়া উচিত না। কনস্টিটিউশন হবে, সকল ডিপার্টমেন্টে আইন কানুন পরিবর্তন হবে। কেউ রাজা না এই দেশে, প্রধানমন্ত্রীও রাজা না, ডিসি, টিওনো, এমপি কেউ রাজা না। জনগণের ট্যাক্সের টাকা চলে। দিস হ্যাজ টু বি আন্ডারস্টুড। অতএব সেইভাবেই হবে, গণ অভ্যুত্থানই হবে। এইসব নিষেধাজ্ঞা দিয়ে লাভ হবে না। শেখ হাসিনা, মানুষ হও, মানুষ হও। তুমি ভয়ের মাধ্যমে পৃথিবী কেউ জয় করতে পারে না। ট্রাই টু ক্যাপচার দি হার্ট অফ দ্য পিপল। ইফ ইউ ডু নট ডু ইট, পিপল উইল ডু ইট। তুমি তো টের পেয়ে গেছো কিছু একটা ঘটতে যাচ্ছে, কিন্তু কোথায় চলে? পুলিশই তো জয়েন করবে। ভাই পুলিশ ফোন করেন আমাকে, উনি কি শোনেন কান পেতে? পুলিশ, আর্মি, নেভি, এয়ারফোর্স আমাদের বক্তব্যগুলো জোরে জোরে দিয়ে একসাথে শুনে। আপনি কাদেরকে দিয়ে নিষেধাজ্ঞা পালন করবেন? ওই একা বেনজিরকে দিয়ে, একা আজিজকে দিয়ে? পুলিশই তো ঘুরে যাবে, গণেশ উল্টে যাবে। একটা কথা আছে না, উল্টে গেছে, আই এম টেলিং ইউ। অতএব কোনো রক্তারক্তি হওয়ার আগে পুলিশ তারপরে কিছু থাকবে, গোলাগুলি করবে, দিস দ্যাট। একটা মানুষের জীবন বা আহত হওয়ার আগে আমি মাদার অফ মাফিয়াসে বলবো, ডু এভরিথিং সো দ্যাট পিপল টেলস ইউ মাদার অফ ডেমোক্রেসি। আই উইল ডু দ্যাট। আমি উইল করলে জনগণ বলবে না, আমার বিশ্বাস। এখন গ্রামে গঞ্জে তো গান গাচ্ছে, ওই গানটা উঠে যাবে। আমি তো শেষ প্রসঙ্গে যাব, তার আগে একটু বলি যে সামগ্রিকভাবে আপনি এই গত কয়েকদিনের যে সিচুয়েশন, সেনাবাহিনীর এই যে পদোন্নতি, অবসরে যাওয়া, ভাস্কর্যের আন্দোলন, সভা সমাবেশ নিষিদ্ধ করা, তারপরে যে পতাকা দেয়া বা সবকিছু মিলিয়ে আপনি যদি সার্বিক পরিস্থিতি যদি একটা লাইন আপ করতে চান, তাহলে কি মনে হচ্ছে আপনার কাছে দেশ কোন দিকে যাচ্ছে? দেশ তো কোনো দিকে যাচ্ছে না, থমকে আছে, শুধু মুখে যাচ্ছে। মুখে উন্নতি হচ্ছে, মুখে সবকিছু হচ্ছে মুখে। আপনি চিন্তা করেন ভাস্কর্যের সমস্যাটা কেন আনলো সরকার, এবং কাদেরকে উস্কে দিল ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলো? মূর্তি না ভাস্কর্য না মূর্তি? মানে আপনি চিন্তা করে দেখেন, এটা একটা আমাদের রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিষয়। শেখ হাসিনা কিন্তু এ নিয়ে কোনো কথা বলে নাই। যে এত কিছু ঘটছে, সে তো রাষ্ট্রের চিফ এক্সিকিউটিভ, সে মানে ধরে নেন অবৈধ কাজ যাই হোক, কোনো কথা বলছে না। কারণ কি? সে তো চাইছে যে একটু গন্ডগোল হোক, এই গন্ডগোল দিয়ে যত বছর থাকা যায়, এটাই তো তার টেকনিক। এবং আজিজের বিষয়টা হওয়ার পরে সবাই তখন দেশ উড়ে পুলড আপ দেয়ার সক্স। বিশেষ করে শেখ হাসিনা, তাকে তো ইমপ্লিকেট করা হয়েছে, তার তো অ্যাকশনে যাওয়া উচিত। অর্থাৎ অ্যাকশন হলে যে বাড়ি পাঠানো, আরো অনেক কিছু করা উচিত। একটা ডেঞ্জারাস জিনিস বেরিয়ে আসছে,
সেটা না করে সে কি করে আজিজকে সরাবে, স্মুথলি সরাতে তো পারছে না, বিকজ সবই তো একসাথে চুরি বাটপারি করেছে এবং ইলেকশন হাইজেক করেছে, সেটা পারছে না। এখন অন্য কাউকে বানানো যায় কিনা, ওয়াকার তো অনেক জুনিয়র, তারই কোর্সের সিনিয়র অনেক আছে। হ্যাঁ, তাদের ফার্স্ট ম্যান হলো হুমায়ুন, হুমায়ুন, তারপরে আছে আরো অনেকে আছে, বলতে পারছি না, মতিউর পসিবলি একজন, তারপরে আছে আকবর, আপনি বললেন, এরকম আরো অনেক আছে। এর মধ্যে ভালো মন্দ তো বাছাইয়ের কিছু নাই, সবাই অ্যাঙ্গেল ওই একটাই, যেটা আমি একটু আগে বলেছি। অর্থাৎ দেশের অবস্থা খুবই ভানারেবল এখন, এবং যদি সরকার কোন বড় একটা ক্যাটাস্ট্রফি বা রক্তারক্তি, আহত নিহত অবস্থা যদি সৃষ্টি না করেন, কেন মানুষের দেওয়ালে পিঠ থেকে গেছে, তাহলে যদিও এখন অবৈধ যাই হোক সরকারের ধরে আছে তো একটা পজিশন, ইফ দে ডু নট অ্যাক্ট, তাহলে কিন্তু জনগণ তো অ্যাক্ট করবে এবং সফলও হবে, তখন দ্যাট উইল নট বি এ গুড প্রেসিডেন্স, সেটা পৃথিবীর কাছে একটা ভালো উদাহরণ হবে না। তবে এটা ঠিক, এই গণ অভ্যুত্থানে একটা আমূল পরিবর্তন আসবে, মানুষের হয়তো একটু রক্ত দিতে হবে, মানুষের যুদ্ধ করতে হবে, হতাহত হতে পারে। এবং আমি আজকে আরেকটা ঘোষণা দিচ্ছি, যদি কোনো হতাহত হয়, আমি এর আগেও বলেছি যে বিজনেসম্যানরা আপনারা দোষী না, আপনাদেরকে দেড় বছরের মধ্যে সময় দেওয়া হবে, সব অর্থ নিয়ে আসেন, বাংলাদেশকে ইন্ডাস্ট্রি করে ছেড়ে দেন, আপনাদেরকে প্রশ্ন করা হবে না, দোষী হলো ওই মাফিয়ারা, অর্থাৎ মাফিয়াদের বিচার হতে পারে, আপনারা না। অতএব যেহেতু এটা করবেন, অনেকে বলছে যে ওই পর্ষদ গঠনের পরে তারপরে ওই চুরি করা টাকা ফেরত এনে তারপরে, নো, যেদিন পর্ষদ গঠন করা হবে, এই গণ অভ্যুত্থানে যে ব্যক্তি আহত হবে, তার যদি বেশি আহত হয়, অর্থাৎ পঙ্গু হয়ে যায়, তাহলে তার ছেলে মেয়ে তাকে চালানো হবে, ক্যাশ মিনিমাম 50 লক্ষ টাকা দেওয়া হবে, যে মারা যাবে তাকে মিনিমাম 1 কোটি টাকা দেওয়া হবে, এবং সেটা দেওয়া হবে পর্ষদ গঠনের পরই, এই না যে একদিন ভবিষ্যতে দিব, এইভাবে লিস্ট করা হবে। কেননা বাংলাদেশে একটা বদয়া আছে মানুষের, এই যে 30 লক্ষ লোক মানুষ মারা গেছে যুদ্ধে, না 31 লক্ষ না 29 লক্ষ, যাই হোক, সেটা লিস্ট আজও করা হয়নি, এবং তাদেরকে যে ক্ষতিপূরণ দেওয়ার কথা সেটাও দেওয়া হয়নি, শুধু মুক্তিযোদ্ধার লিস্ট, এ করে একবার, ও করে একবার, এটা নিয়ে অনেক কিছু আপনারা দেখতে পাচ্ছেন, নাটক। শেষ পর্যন্ত একজন রেপিস্ট মুক্তিযোদ্ধার মন্ত্রী, কোন পর্যায়ে গেছে দেশ। অতএব এই আমূল পরিবর্তন হবেই, সেটা মাদার অফ মাফিয়া করতে পারে, টু চেঞ্জ হার, এই উপাধি যেটা আমি দিয়েছি, আর না হয় জনগণ করবে। তবে জনগণের যে ক্ষতি হবে সেটা সম্পূর্ণ হিসাব থাকবে, 71-এর যুদ্ধের হিসাব যেগুলো রাখা হয়নি, কেননা গুন্ডাতন্ত্র শুরু হয়ে গেছিল। এই যে আপনি যে ঘোষণা দিচ্ছেন 50 লক্ষ বা 1 কোটি টাকার, তো এটা আপনি মানে আপনার কোন অথরিটিতে এই ঘোষণাটা দিচ্ছেন? অথবা শুনেন, এভরি সিটিজেন অফ এ নেশন, সে যদি লো কাস্ট হয়, সে যদি একজন এমনকি যেটাকে বলা হয় না একদম নিম্ন শ্রেণীর কেউ যদি হয়, ইজ দি কাস্টোডিয়ান of the nation. Everybody is custodian to protect his nation. So I as a custodian, আমি চাকরি অবস্থায় যতটুকু কাস্টোডিয়ান হিসেবে করার কথা ওই পদ্ধতিতে করেছি। আর এখন আমি বেশি অধিকার কেন জানেন? আমার সাথে যে অন্যায় করেছে সে হলো এই অবৈধ প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা এবং আত্মীয় তারেক সিদ্দিক, এবং আমি অফিসিয়ালি, আমি যে বললাম না আমরা ব্যাটেল প্রসিজিওর ফলো করি এজ এ মিলিটারি অফিসার, আমি 1.5 বছর ধরে অফিসিয়াল যা দেওয়ার দরকার এখান থেকে ব্রিটিশ ল ফার্মের থেকে আমি পাঠিয়েছি, কি বলে, লিগাল নোটিশ পাঠিয়েছি। তারপরে 7 মাস তারেক সিদ্দিককে এই লিগাল নোটিশ পাঠানোর আগে আমি জানতে চেয়েছি, কেন তুমি আমার লোকদেরকে ধরে নিয়ে গেছো, হত্যা করেছো, এবং আমার ভাই এখন একজনের খবর নেই, আমার সম্পত্তি লুট করেছো, সব আপনারা সব জানেন। তার কোনো উত্তর দেয়নি বলেই তো আমি এখনো অথরিটি পেয়েছি, কেন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আমার সাথে অন্যায় করেছে, আমি বিচার চেয়েছি, বিচার পাইনি, তার মানে রাষ্ট্রের অন্যদের সাথে কি করা হয়েছে এটা তো অত্যন্ত সহজে অনমীয়। অতএব আমার রাইট আছে শেখ হাসিনার বিরুদ্ধে, তারেক সিদ্দিকের বিরুদ্ধে, আজিজের বিরুদ্ধে দেশকে রক্ষা করতে। আমি স্যাক্রিফাইস করেছি সেনাবাহিনী থাকতে, আমি আমার চাকরি স্যাক্রিফাইস করেছি, অন্যায়ের বিরুদ্ধে লড়েছি, কারো কাছে মাপ চাইনি।
এখন করছে, তারা অন্যায় করেছে, এবং সে শেখ হাসিনাই এবং তার অত্যন্ত নিকটের অ্যাডভাইজার এবং অন্যায় করেছে। অতএব আই হ্যাভ দি রাইট টু চ্যালেঞ্জ হার, কারণ আমি তাকে লিখেছি 1.5 বছর আগে। আইনগত দিক যা আছে তা অ্যাডজাস্ট করেছি, তিনি সেটা না করে আমাকে গোয়া কেসে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি দিচ্ছে। অতএব আমি জনগণকে বলেছি গত 1.5 বছর ধরে, আগে জনগণকে ভালো মতো চেনিনি, এখন কোটি কোটি মানুষ ডাকছে। দিস ইজ দ্য অথরিটি। অথরিটি কি বিসিএস পাস করে আসতে হয় নাকি, বা আইসিএসবি পাস করে আর্মি অফিসার হয়ে অথরিটি আনতে হবে নাকি? জনগণ যেটা সঠিক ভাবে সেটাই তো অথরিটি। তো আপনি যে কথাটি আপনি বলছেন বা আমরাও যেটি শুনতে পাচ্ছি বিভিন্ন দিক থেকে, যে একটি গণ